গুড ইভিনিং ফ্রেন্ডস, সফল সরকারের 100তম ব্লগে আপনাদের স্বাগত। গুড ইভিনিং কেন বললাম? আজকে বিকেলবেলার গোছগাছ চলছে, খুব ভোরে আমরা বেরোবো। কোথায় বেরোবো আপনারা তো বেরোবার সময় জানতেই পারবেন। আপাতত আমাদের সাথে গোছগাছে থাকুন, গোছগাছ করবো, নিজেরা গাইড করে যাওয়ার জন্য গাড়িতে সবটা প্যাক করে ফেলবো একেবারে। চলুন থাকুন আমাদের সাথে। প্রেফারেবল টাইম হচ্ছে মোটামুটি 3টে সাড়ে 3টে ভোরবেলা বেরোই, তো ওইটা আমাদের খুব প্রেফারেবল টাইম। খুব শান্তিতে অনেকটা দূর এগিয়ে যাওয়া যায়, রাস্তায় সূর্যোদয়টা খুব ভালো দেখা যায়, ফিলিংসটা দুর্দান্ত আসে। আর সেই জন্য আজকেই আমরা সব গুছিয়ে টুছিয়ে গাড়িতে প্যাক করে দিই, যাতে ভোরবেলা জাস্ট ঘুম থেকে উঠবো, কিছু নিজস্ব কাজ টাজ করে নিয়ে নিশ্চিন্তে বেরিয়ে যাবো। হ্যাঁ, তুমি জানো কি বলতে চাইছিলে বলো? বললাম গোছানো মোটামুটি আমার কমপ্লিট, কারণ বাই কারে গেলে কি হয়, খুব টাইট একেবারে প্যাকেজ না করলেও হয়। মোটামুটি নিয়ে নিলাম, গাড়িতে রওনা দিয়ে দিলাম, হয়ে গেল। খুঁজে পাওয়া যাবে নিজের গাড়িতে। আর ওই যে ওখানে অভিরাজ বসে আছে, তো ফ্রেন্ড সার্কেল যারা রয়েছেন এই সফরজিৎ সরকারের সঙ্গে, তারা বলেছে যে অভিরাজ খুব কম কথা বলে, ওকেও একটু আপনাদের সঙ্গে বলতে বলুন, আমরা শুনতে চাই। একটু উঠে দাও। ঠিক আছে, চলো। আর এই যে সঙ্গে একটা জলের ছোট্ট কার্টন নিয়ে নিচ্ছি। এটা আমাদের মোটামুটি যখনই বেরোই গাড়ি নিয়ে, কখনো 1 পেটি কখনো 2 পেটি, লোক সংখ্যা বা সুযোগ সুবিধা মতন আমরা ওটা নিয়ে নিই। চল এটা গাড়ির চাবিটা নিয়ে যা। এখনো যথেষ্ট আলো আছে, 5:30 মতন বাজে। গাড়িটা একটু সামনের দিকে এগিয়ে নিলে হবে কি, স্পেসটা পাবো। হ্যাঁ, এবার স্পেসটা পেয়ে গেলাম। জল আরো ঢুকে যাবে ভিতরে। এই তো। হ্যাঁ হ্যাঁ, এই লাগেজটাকে এখানে দিয়ে দাও। হ্যাঁ, ওখানে শুয়ে দে। হ্যাঁ, ওখানে একদম শুয়ে দে। ঠিক আছে। ভাবছেন তো যে ঘুরতে যাব, চাল কেন? ছেলে যেখানে কর্মসূত্রে থাকে কাটোয়া, সেখানে হচ্ছে ওর বাবার এক বন্ধু থাকে, তার জন্য নিয়ে যাচ্ছি আমাদের দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত চিড়িয়াতর চাল। সেই ও বাড়ি থেকে এতটা দূরে থাকে, ওই সামান্য একটু অনুভূতি আমাদের এই জেলার বা আমাদের এখানকার, ওরও ভালো লাগবে, আর আমারও ওর হাতে পৌঁছে দিতে এটা ভালো লাগবে। ও আরেকটা জিনিস আছে, ওই যে আমার এখানে যে মিষ্টু হচ্ছে, ওর বাড়ির সজনের ডাঁটা দিয়েছে, মানে এটা আমাদেরও দিয়েছে, আর উল্লেখ করে দিয়েছে ওই কাটোয়ার বন্ধু দীপকের জন্য। তো ওর জন্য নিয়ে যাই, গাড়ি যখন যাচ্ছে নিয়ে যাই। এই যে একদম আজকে মিষ্টু নিজের হাতে ছাদের উপর মই দিয়ে উঠে পেরেছে। এইগুলো একটা আলাদা ফিলিংস। আর এটা আমরা রান্না করে খাবো আমার অভিরাজের ওখানটায় গিয়ে, আর দীপককেও দেবো। ভেরি গুড মর্নিং। ঘড়িতে এখন সময় সকাল 4টা, ভোর 4টা। আমরা মোটামুটি 3টে-4টার দিকেই বেরিয়ে পড়ি, এটাই আমাদের প্রেফারেবল টাইম। সুতরাং চলুন আজকে একটা লম্বা ট্যুর, বালুরঘাট টু কাটোয়া। আপনারা তো থাম্বনেলে দেখেই ফেলেছেন যে আমরা এখন সড়ক পথে সরাসরি বালুরঘাট থেকে কাটোয়া যাব। তো চলুন সেই গোটা সফরটা আপনাদের সামনে আসতে থাকবে, সেগুলো আপনারা দেখতে থাকবেন। কাটোয়া থেকে আবার কোথায় যাব সেটা তো কাটোয়া গিয়ে বলবো। একদম ঠিক, ঘুরতে যাওয়ার আছে। ঠিক আছে, চলুন আমাদের সঙ্গে থাকুন। আমাদের মাস্তান রেডি। আমাদের অন্যতম সফর সঙ্গী মাস্তান রেডি, অভিরাজ। আমরা বালুরঘাট থেকে বেরিয়ে পড়লাম, একদম বালুরঘাট থেকে কাটোয়া অন রোড। হ্যাঁ,
একটা আছে আবার যাত্রাপথের প্রথম টোল প্লাজা, কাজল টোল প্লাজা। বালুরঘাট থেকে 512 নম্বর জাতীয় সড়ক দিয়ে এসে এখন ন্যাশনাল হাইওয়ে 12, আগে যেটা 34 ছিল সেইখানে চলে এলাম। গাজলের টোলটা ক্রস করে এসে আমরা একটু দাঁড়ালাম, একটুখানি নড়াচড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, 4:06 আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 5:30। একটা ছোট্ট বায়োব্রেক নিয়ে আলোটা সবে ফুটেছে, আকাশে মেঘ গাছের জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, সূর্যটা এখনো ওঠেনি। কিন্তু এই যে সকালবেলা, এই যে ভোরটা, এইটা খুব এনজয় করি। এই জন্য খুব খুব ভোর রাতে বেরোনোটা আমি সেই জন্য সবসময় প্রেফার করি। কি পার্টনার বলো? দারুণ, বেরিয়ে পড়তে পারলেই খুব ভালো। ঠিক আছে, চলুন মস্তানকে নিয়ে আবার দৌড় শুরু করি। রাস্তার পাশে এই গরবিগুলো, ছোট ছোট গরবি গাছ তো, হ্যাঁ এইগুলো একদম রেড কালার আর থোপা থোপা। এটা দেখলেই মনে হয় আমার বাড়িতে 3 নাম্বার গাছে হোয়াইট হয়েছে। না, আমাদের বাড়িতে লাল বা ওই গোলাপির দুটোর কোনোটাই নেই। আমাদের যাত্রাপথে দ্বিতীয় টোল চলে আসলো, ফারাক্কা রায়গঞ্জ টোল। বাঁ দিকে নিয়ে নাও, বাঁ দিকে এইটা ওটা বন্ধ, সামনেটা দেখছি। ওখানে উপরে যে সবুজ আলো দেখে আমি ওদিকে যাওয়ার চেষ্টা করলাম। এখানে আমাদের 140 টাকা কাটে। দাঁড়ানো কমপ্লিট, গেট খুলে দাও। 2 নম্বর টোল আমরা ক্রস করলাম, এরপর ফারাক্কা ব্রিজ আসবে। এর আগে ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ট্রেনে করে ফারাক্কা ব্রিজ পার হওয়া, আর আজকে আবার নিজে ড্রাইভ করে ফারাক্কা ব্রিজ পার হচ্ছে। মানে এই বিভিন্ন পদ্ধতিতে ফারাক্কা ব্রিজটা যখন পার হই, আর খুব ছোটবেলায় ধরুন নর্থ বেঙ্গল এনবিএসটিসির বাসে পার হতাম, আর আমাদের ছোটবেলায় ট্রেনে করে পার হওয়ার সৌভাগ্য হতো না, কারণ বালুরঘাট থেকে ট্রেন কানেকশনই ছিল না। তো আমাদের বেশিরভাগই নর্থ বেঙ্গল স্টেটে এনবিএসটিসি যে বাস, সেইটা করে পার হতাম। মানে একটা অদ্ভুত ইমোশন। মানে আপনারা হয়তো এটাকে ছেলে খেলা ভাববেন, মানে ছেলে মানুষই ভাববেন, কিন্তু এই ফিলিংসটা না আপনাদের সঙ্গে আমি ঠিক শেয়ার করতে পারছি না। মানে আমার সমমনস্ক যারা এই ফেজগুলো পার করেছেন, তারা ফিলটা করতে পারবেন। এই ফারাক্কা ব্রিজ পার হওয়াটা আমাদের কাছে কতটা আবেগী। সেই এনবিএসটিসির বাসে পার হওয়া, তারপর বালুরঘাট থেকে কলকাতার ট্রেন যোগাযোগ ব্যবস্থা শুরু হলো, সেই ট্রেনে পার হওয়া, আর তারপর নিজের গাড়িতে পার হওয়া, এই যে বিভিন্ন স্টেজগুলো, এইটা সত্যি মানে একটা অত্যন্ত আবেগপূর্ণ আর কি। চলুন, সামনে ফারাক্কা ব্রিজ আসবে, ব্যারেজ আর কি। এই যে সেইটা হচ্ছে আপনাদের, এটা দ্বিতীয় ফারাক্কা ব্রিজ যেটা, সেইটার হ্যাঁ, তো সেইটা আপনাদের দেখাবো। চলুন, ফারাক্কা ব্রিজ পার হবে।
এখন ঘড়িতে সময় সকাল 6:15 বাজে। তো আশা করছি ফারাক্কা ব্রিজ খুব একটা জ্যাম ট্যাম পাবো না হয়তো। একদম ফারাক্কা ব্রিজে উঠছি আমরা এখন। মাস্তানকে সঙ্গে নিয়ে এর আগেও ফারাক্কা ব্রিজ পার করেছে অনেকবার, তো সেটা আবার চলে এলাম ফারাক্কা ব্রিজ পার হওয়ার মুখে। একদম নিজে ড্রাইভ করে মাস্তানকে সঙ্গে নিয়ে ফারাক্কা ব্রিজ। সামনে যতদূর একদম খারাপ হয়ে গেছে রাস্তা। ফারাক্কা ব্রিজটার উপর দিয়ে এত লোড, মানে গোটা ভারতবর্ষের গাড়ি উত্তর পূর্ব ভারতে যেতে গেলে ফারাক্কা ব্রিজটাই ক্রস করতে হয়। কয়েক কিলোমিটারের দীর্ঘ সেতু বা ব্যারেজ বলতে পারেন। আর আমার ঠিক লেফট হ্যান্ড সাইডে এখন হচ্ছে কুয়াশার জন্য আপনারা ঠিক দেখতে পাবেন না, যেটা ট্রেনে করে যাওয়ার সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ওইখানে আরেকটা দ্বিতীয় ফারাক্কা ব্রিজ চালু হচ্ছে এবং সেটা 4 লেনে। ওইটা চালু হয়ে গেলে পরে যোগাযোগ ব্যবস্থা যে কতটা মসৃণ হবে সেটা যারা এর উপর দিয়ে নিত্য যাতায়াত করে তারা জানে। যে কোনো সময় এই ব্রিজে কোনো গাড়ি ব্রেকডাউন হয়ে গেলে পরে ওটা ব্যবস্থাটাই বিপর্যস্ত হয়ে পড়ে, ট্রাফিক পুরো বিপর্যস্ত হয়ে যায়। পাশেটা 4 লেন হচ্ছে, এটা তো কোনো রকমের দুটো গাড়ি যেতে পারে। আর ডান পাশে হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা। তো বাঁ দিকে যে 4 লেন ফারাক্কা ব্রিজটা হচ্ছে, এর মধ্যে যেটা শুনতে পেলাম ওর পাশ দিয়ে এরকম রেল যোগাযোগ ব্যবস্থারও ব্যবস্থা চালু হবে। শুধু সড়ক পথ না, রেল যোগাযোগ ব্যবস্থাটা ওখান দিয়ে। ফারাক্কা বহরমপুর টোল। ঘড়িতে এখন সময় 6:45, ঠিক 4:06, সকাল ভোর 4:06 আমরা রওনা দিয়েছিলাম। এখন আমাদের রাস্তায় তৃতীয় টোল চলে এসছে। বালুরঘাট থেকে কাটোয়া রোড ট্রিপ, সেইখান থেকে আবার কোথাও ঘুরতে যাব। আবার আমাদের সঙ্গে থাকুন। এই টোলটা কত নেয়? এটা বোধহয় 190 টাকা বোধহয়। এই টোলটা সবচেয়ে বেশি। এতক্ষণ তো লাগে না। কি হলো? মেশিন খারাপ, চালানোর সময়টা সময় লাগছে। আমাদের চা খেতে হবে তো। ঠিক সামনে দাঁড়াচ্ছে। হ্যাঁ, চলে দেখুন দাদা, এইখানটায় সব থেকে চওড়া থাকে। কি চওড়া করে রাস্তাটা। এত দেরি হচ্ছে কেন? ফারাক্কা বহরমপুর টোল প্লাজায় দাঁড়িয়েছি। এখন ঘড়িতে 7টা বাজতে, ওই দেখতেই পাচ্ছেন। আর গাড়িটাকে এখানে সাইড করে দিয়েছি। এখন একটা টি ব্রেক হবে, হালকা টি ব্রেক। বাড়ি থেকেই চা তৈরি করে আনা আছে। পার্টনার সেই ব্যাপারে একদম সব গুছিয়ে টুচিয়ে নিয়ে হাজির।
বিস্কুট আছে তো আবার দেখো। আছে আছে, এই যে এটা দেখো এখন টেম্পারেচার কত? 70 তে আছে, একদম খাওয়ার টেম্পারেচার। 100 নিয়ে আসা হয়েছিল, 70 হয়ে আছে। আমি আবার ধরতে পারবো না, দুটো কাপ নেই, দুটো দাও। দুটো কাপে নিলাম। বেটাই তো চাটা খাবি না না? আকাশটা একটু মেঘলা আছে, মানে একটা পরিষ্কার সূর্য ওঠা আকাশ আজকে আর পেলাম না। আজকে হচ্ছে এপ্রিলের 11 তারিখ 2024। আমার সবচেয়ে অপছন্দের বিস্কিট মেরি। সকালে চা দিয়ে মেরি। একটা মোটামুটি 10-15 মিনিট একটা বায়ো ব্রেক, টি ব্রেক সব হয়ে গেল। এবার পরবর্তী যাত্রা শুরু। আমরা এখন ফারাক্কা বহরমপুর টোল গেটে আছি, টোল দেওয়া হয়ে গেছে, এবার আবার জার্নি শুরু। চলো। বালুরহাট থেকে আমরা এই দিক থেকে এলাম, আর ওই যে ওই ফুটে হচ্ছে পলসান্ডা ধাবা। আর পলসান্ডা ধাবায় যারা শিলিগুড়ি থেকে আসবেন, বা আমরা বালুরঘাট থেকে আসছি, বা মালদা থেকে যারা আসবেন, তাদের জন্য পলসান্ডা ধাবায় ঢুকতে গেলে এখন এখান থেকে অনেকটা দূর গিয়ে কাট আছে। তা আমরা এই গাড়িটা এখানেই রাখলাম, সামনে এই যে এটা কি ডন বস্কো স্কুল, তার সামনে গাড়িটা রেখে এখন পায়ে হেঁটে এটা জাস্ট ক্রস করে ওপারে চলে যাব। তো চলুন আমাদের সঙ্গে। পার্টনার আর ছেলে চলে গেছে ওই ফুটে। এবার এই দিকটা চলে গেছে বহরমপুর কলকাতা। ওদিক থেকে আসলে পাপুদা ধাবা হচ্ছে এই ফুটে পড়বে, লেফট হ্যান্ড সাইডে। আমাদের ক্রস করে আসতে হলো। তো যাই হোক, টুক করে রাস্তা পার হয়ে চলে আসলাম। আর ওই যে মাস্তানকে রাখা আছে, ঘড়িতে এখন সময় সকাল 8টা বাজতে 10। এখানে হালকা ব্রেকফাস্ট আমরা এখন করে নেব পলসান্ডা ধাবায়। ওই ফুটে গাড়ি রেখে হাঁটতে হাঁটতে চলে এলাম। কি অভিজ্ঞতা! চলুন দেখি এবার কি খাওয়া দাওয়া পাওয়া যায়। পাপ্পু ধাবা। এই রুটে যে কটা খুব ভালো বড় মানে ফুড ডেস্টিনেশন রয়েছে, তার মধ্যে কৃষ্ণনগরের কাছে মাদারসার, বহরমপুর পলসান্ডার কাছে এই পাপ্পুদা ধাবা, মালদা পার হয়ে গাজলের আগে পারদেশি ধাবা, এইগুলো আপনি নিশ্চিন্তে এগুলোতে রেস্ট নিতে পারেন। চলুন ভিতরে যাওয়া যাক। পাপ্পুদা ধাবার ভোরবেলা স্পেশাল আলু পরাটা, টক দই।
আর আমার স্পেশাল হচ্ছে সঙ্গে মোটা দানার চিনি অন রিকোয়েস্ট। আর পার্টনারের আসেনি, পার্টনারের হচ্ছে বলো তোমার কি, রুটি আর ভাজি। আর আমাদের হচ্ছে আলু পরোটা আর অভিরাজ খাচ্ছিস তো না, কীরকম বল, ভালো লাগছে খেতে? হ্যাঁ ভালো লাগছে, দেখো তুমি খেয়ে দেখো। বাটার ফ্রাই, হ্যাঁ খুব বড়। তখনই বাবাকে অপশন দেয় না যে ধর তেল না বাটার ফ্রাই, সঙ্গে সঙ্গে বাবা বললো বাটার ফ্রাই। ছোটখাটো অপশন না, সঙ্গে সঙ্গে হাইস্ট বাটার ফ্রাই। বাটার ফ্রাইটা অনেক ভালো হবে। দইটা তো লেভেলে সাংঘাতিক ভালো। পরোটা খেতে পারছি না, খুব গরম। একটু কাছে বসো। আমি নেবো না। আলু পরোটা দই খেতে কিন্তু প্রচন্ড স্বাদ, খুব ভালো। খুব স্বাদ। রুটি ভাজির গুণমান আর কি বলবো, ওটা নিয়ে কথা নেই, নর্মাল একটা ব্যাপার। এইটা খুব ভালো লাগলো খেতে। আজকে স্পেশাল মেনু আছে এটা পাপ্পুদা ধাবায়, খুব ভালো খেলাম। আর একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে এইটা, পাপ্পুদা ধাবায় আমরা যে খেলাম, তারপর এই বিলটা এলো একদম রিজনেবল, কোনো অসুবিধা নেই। 262। হ্যাঁ কি আছে ওটা বলো? প্যাকেজ ড্রিঙ্ক ওয়াটার তো গেলই, তার সঙ্গে দহি হচ্ছে দুটো 40 টাকা করে। খুব ভালো টপ কোয়ালিটির দই। আমার ভাজা একটা 50 টাকা। আচ্ছা ওটা বেশি, ওটা একটু বেশি। রুটি দুটো 12 টাকা। একদম ঠিক আছে। তোমাদের হচ্ছে পরাঠা হচ্ছে দুটো 100 টাকা, 50 টাকা করে। হ্যাঁ ঠিক আছে। 262। ভাজিটা বেশ বেশি, ঠিক আছে, একটুও ঠিক নেই। আলু পটল ভাজা কেন অত দাম হবে? আচ্ছা আমরা গাড়ি তো ওই পারে রেখে এসেছি, এই সামনে 300 মিটার গেলে পরে একটা কাট আছে যেখান থেকে ঘুরে আসতে হবে, আর এই দিকে একটা কাট আছে যেটাও 300 মিটার, মানে 300 মিটার দূরে দূরে দুটো কাট। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা রাস্তা ক্রস করে চলে যাচ্ছি, গিয়ে ওই পারে গাড়ি আছে আমাদের। ব্রেকফাস্ট হয়ে গেল, আমরা ঢুকেছিলাম, আর এখন বাজে হচ্ছে 8:25 কম বেশি। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আবার একদম ডেস্টিনেশনে চলুন। তোমাদের কেমন লাগলো বলো? হ্যাঁ না, এই যে রাস্তাটা এখানে বললাম আমি এর আগে বন্ধুদের একবার, যে কৃষ্ণনগরের কাছে মাদারসাট, বহরমপুর পলসন্ডার কাছে হচ্ছে পাপ্পুদা ধাবা, আর গাজল মানে মালদা বাইপাসে গাজলের কাছে হচ্ছে পরদেশি ধাবা। এই তিনটা হচ্ছে আপনাদের নির্ভরযোগ্য একটা ব্রেক নিতে পারেন, ফুড ব্রেক। এই পাখি পটি করে দিয়েছে, এখানে রেখেছো না? লং ড্রাইভে মাঝে মধ্যে যখন ব্রেক নেবেন, অন্য আর কিছু টায়ারটা একবার দেখে নেবেন, আর হচ্ছে উইন্ডশিল্ডটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। এটা হচ্ছে আজকে স্কুলটা বন্ধ জন্য সামনে এতক্ষণ দাঁড়াতে পারছি, নাহলে এখন এতক্ষণ গম গম করতো স্কুলটাতে বাচ্চারা। যেহেতু 2 চাকা,
4 নাম্বার টোল, বহরমপুর ফারাক্কা। পলসন্না থেকে মানে পলসন্নায় পাপ্পুদা ধাবা থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েই কাটোয়া ঢুকে গেছি আমরা। এই যে কাটোয়া রেল স্টেশনটা। এটা কত নম্বর দিকের প্ল্যাটফর্ম পাবে? 7 নম্বর। ও 7 নম্বর দিকের প্ল্যাটফর্ম। মানে এটা কাটোয়া বর্ধমান যে রাস্তাটা সেই রাস্তার দিকে। বাপরে ভয়ঙ্কর বাম। গোটা কাটোয়া তো বাম্পের উপরেই চলে। হ্যাঁ হ্যাঁ, আর কোনো কথা হবে না, শুধু বাম। মোটামুটি 320 কিলোমিটারের কাছাকাছি আমাদের ডিস্টেন্স। সেই ডিস্টেন্সটা কভার করে ভোরবেলা রওনা দিয়েছিলাম। এখন মোটামুটি 11টার মধ্যে পৌঁছে গেলাম। মানে বহরমপুর বাইপাসের পর থেকে রাজ্য সড়ক, তো সেই রাস্তাটা বেশ খারাপ আর প্রচুর বাম, ভীষণ কনজেস্টেড এরিয়া, ওই জন্য ট্রাফিক খুব স্লো। গেট পড়ে গেল, গেট পড়ে গেল, গেট পড়ে গেল, গেট পড়ে গেল, যা আটকে গেলাম, পড়ে গেল। এই কি হলো ব্যাপারটা? আর অসুবিধা নেই, আর ফেলতে পারবো না। এটা না কমপ্লিট হলে ফেলতে পারবে বাবা, মাথার উপরে গাড়ি রেল গেটটা। ব্যস্ততম জায়গা। হ্যাঁ, রেল গেটটা এখানে রিক্সার জন্য সবচেয়ে সমস্যা, সবসময়ের জন্য রিক্সার গতি নেই। না পড়ছে দেখছি, আমার তো ভয় লাগছিল ওটা দেখে। আমি জানি তো না, উঠালাম বন্ধ করে দিচ্ছে কেন ভিডিওটা বারবার করে। এটা বিশ্ব বাংলা মোড়, এখান থেকে ডান দিকে নিলে পরে গভর্নমেন্ট অ্যানিমেল হসপিটাল। রাস্তাঘাট খুব সরু 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 আর অসম্ভব জনসংখ্যা। আজকে যে কারণে হোক, বোধহয় ছুটির দিন বলেই ভিড় অনেক কম। আর এখনো প্রচুর রিক্সা চলে তো, সেই জন্য এত হচ্ছে মানে জ্যাম বেশি। হ্যাঁ, টোটো রিক্সা এগুলোর সংখ্যা তো টোটো তো সব চলেই, জায়গাতেই। আমাদের বালুরঘাটেও ধরো টোটো চলে, কিন্তু রিক্সা প্রায় উঠে গেছেই বলতে হবে। কিন্তু এখানে প্রচুর রিক্সা চলে। এখানে প্রাইভেট গাড়ির সংখ্যাটা মনে হয় তুলনায় কম। ঠিক আছে, এইটা হচ্ছে অভিরাজের পাম্পের দোকান, গাড়ি সারানো। ও আচ্ছা আচ্ছা। না আমি রাস্তার ওই জায়গাটা তৈরির ব্যাপারটা দেখলাম, এক হাত উঁচু করে দিল। গর্ত ছিল, উঁচু করে দিলাম। কেউ তো ওই উঁচু দিয়ে যাচ্ছেন সবাই আশপাশে। এই দেখো দিব দিব আয়। কি অবস্থা বাবা। ওই সাইডটা দিয়ে দেবেন। ও তো ব্যথা প্রচন্ড হওয়ার কথা। চলছে
চলে এসেছি একদম কাটা, এই যে হসপিটাল, এই যে উল্টো দিকে ছেলের ঘর। কি আচ্ছা, নামুক, তারপরে আপনাদের সাথে গাড়িটা পার্ক করে নিয়ে পরে কথা হচ্ছে।